ওয়েলকাম টু স্টাডি ক্র্যাক। তো আজকে তোমাদের ম্যাথ এবং রিজনিং এর প্র্যাকটিস সেট 4 নম্বর ক্লাসে স্বাগত জানাই। তো এই ক্লাসটিতে আমরা কি করব? এই ক্লাসটিতে বিগত এনটিপিসি এক্সামে যত কোশ্চেন আছে, ভালো ভালো কোশ্চেন বা যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার আসে, সেগুলো আমরা প্র্যাকটিস করব। এবং শুধু প্র্যাকটিসই করব না, তার সাথে আমরা দেখব সেটা কিভাবে হয়, তার থিওরিগুলো আমরা করে নেব। তো যারা অঙ্ক মোটামুটি ভাবে সিলেবাস কমপ্লিট করেছো বা মোটামুটি ভাবে একবার পড়ে রেখেছো, তারা এই ক্লাসটা করতে পারো। হয়তো প্রথম প্রথম তোমাদের অসুবিধা হতে পারে বুঝতে, বা যে কিভাবে হলো রিলেট করতে অসুবিধা হতে পারে, কিন্তু 10-15টা ক্লাস করার পর তোমাদেরকে এটুকু মানে আমি আশ্বাস দিতে পারি, কষ্ট করে 10টা ক্লাস করো না, তারপর দেখবে নিজেরাই সমস্ত কোশ্চেন পারবে। আর একটি কোশ্চেন আমি নিজে থেকে বানিয়ে আনিনি, সমস্ত কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। তাই এগুলো যদি পারো, তোমাদের একটা কনফিডেন্স বাড়বে, অবশ্যই বাড়বে, এবং তার সাথে তোমাদের সিলেবাসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, প্রদত্ত চিত্রটি 6টি এমএনসি C1 C2 C3 C4 এবং C5 এবং C6 এ সিইওদের বার্ষিক বেতনে বন্টন চিত্রিত করে। অর্থাৎ এগুলো বার্ষিক বেতন। তো কোশ্চেন কি বলেছে, সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনভোগী সিইওদের মধ্যে শতাংশের বেতনের পার্থক্য কত? তো দেখো, সব থেকে বেশি কত আছে? বেতন 75, তাই তো। আর সব থেকে কম কত আছে? 50। তো আমরা এটা রেশিওটা নিয়ে নেব, বেশি আর কমের মধ্যে। বেশি আর কমের মধ্যে রেশিও নিয়ে নিলাম। তো রেশিওটা কত হবে? 3:2। তো দেখো, পার্থক্য কত? দেখো, পার্থক্য হচ্ছে 1। তো পার্থক্য 1 কার মধ্যে আমি সর্বনিম্ন এবং সর্বনিম্নের মধ্যে কিন্তু আমি শতাংশটা বের করব। তাহলে পার্থক্য কত হচ্ছে? 3 আর 2 এর মাঝখানে কত? 1। তাহলে 1 হচ্ছে 2 এর কত পার্সেন্ট? 1/2 ইন্টু 100। এটাই ডিফারেন্স বলেছে বা পার্থক্য বলেছে। পার্সেন্ট সমান 50%। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট, একটি নির্দিষ্ট বাহু নিচে দেওয়া হলো, কোনটি সমকোণী ত্রিভুজ চিহ্নিত করুন। দেখো, আগের ক্লাসে আমি একদম এটাই বলেছিলাম, কিছু ট্রিপলেট তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এই ট্রিপলেটগুলো বারবার আসে পরীক্ষাতে। তো দেখো, আগের এক্সামটা তো এরকম এসেছিল, আগের শিফটের। এবার দেখো, এটাতেও সেম। তো তোমাদেরকে ট্রিপলেট যদি যদি দেখো আগের ভিডিওটা, সেখানে স্পষ্ট বলে দিয়েছিলাম যে 7, 24 এবং 25-এর একটা ট্রিপলেট হয়। এবার যদি ধরো তোমাদের মনে না থাকে বা এমন কিছু দিল, আনকমন ট্রিপলেট দিল, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে যে দুটো কম রয়েছে, দেখো 25-এর থেকে 24 বা 7 ছোট, তাহলে 7 এবং 24-এর স্কোয়ার করে যোগ করলে অতিভুজটা বেরোবে, অর্থাৎ 25 বেরোবে। কিরকম ভাবে? ধরো এটা সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে তোমরা সকলেই জানো যে এটা স্কোয়ার আর এই যে এখানে যে থাকবে, এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার হবে। 1 মিনিট। তো এখানে দেখো, এটা হচ্ছে পারপেন্ডিকুলার যদি হয়, এটা যদি বেস হয়, এটা যদি হাইপোটেনিউস হয়, তাহলে কি হবে না, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এইচ এর স্কোয়ার। তো সেক্ষেত্রে কি কি আছে ট্রিপলেট? ধরো এখানে 7, 24, 25 হয়ে যাবে। দেখো, কারণ 7 স্কোয়ার 49, 24 স্কোয়ার 576 এবং 25 স্কোয়ার 625, অর্থাৎ 7 স্কোয়ার 24 স্কোয়ার যোগ করলে 25 স্কোয়ার হয়ে যাবে। কিছু ট্রিপলেট খুবই কমন যেগুলো, সেগুলো তোমাদেরকে একটু বলে দিচ্ছি। 3, 4, 5, 5, 12, 13, 5, 12, 13,
7, 24, 25, তারপর 10, 24, 26, তারপর আর 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 এইগুলো তোমরা মনে রেখো, পরে এগুলো আমি আবার দেখে বলতে হবে তোমাদেরকে। হ্যাঁ, আরেকটা আছে 11, 60, 61, তো এগুলোই করে রেখো। এগুলো খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে এগুলো। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। দেখো, দুটি অনুরূপ ত্রিভুজ অর্থাৎ সিমিলার ট্রায়াঙ্গেল বা দুটি অনুরূপ ত্রিভুজ এবিসি এবং সরি, এটা ট্রায়াঙ্গেল পিকিউ আর হবে। পিকিউ এর পরিসীমা যথাক্রমে 36 সেমি এবং 24 সেমি। পিকিউ 10 সেমি হলে এবি এর পরিমাপ কত? দেখো, পিকিউ 10 সেমি যদি হয় তাহলে এবি অর্থাৎ আগের আগের ভিডিওতে দেখো, তোমাদেরকে আমি একটা কথা বলছি। দেখো, আগের ভিডিওতে কিন্তু আমি পুরো সেম ভাবে এটাকে পড়িয়ে দিয়েছিলাম যে কিভাবে যদি পরিসীমা দিয়ে যায় কিভাবে তাদের রেশিও গুলো সমান হয়, বাহুর সাথে পরিসীমার সাথে বাহুর সাথে। দেখো, সেম কোশ্চেন আবার পরের শিফটে, তাহলে বুঝতে পারছো তোমরা যদি এরকম ভাবে করতে থাকো এই কোশ্চেন গুলো, তাহলে তোমাদের নেক্সট যে পরীক্ষা আসতে পারে সেখানে কিন্তু অনেকটাই, প্রায় ধরে নাও 90% কিন্তু কমন পাবে তোমরা এখান থেকেই। কারণ এর থেকে বাইরে তো কিছু দিচ্ছেই না। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে আগের শিফটে এই শিফটে আমি তো একটা কোশ্চেন বাইরে থেকে আনিনি না। তো দেখো, অঙ্কটা করে নিই আমরা। তো ট্রায়াঙ্গেলের পরিসীমা দেখো, বলেছে এবিসি পিকিউআর, এর পরিসীমার যে রেশিও, তার সাথে কি রেশিও সমান হবে না এবি? তোমাদের কনসেপ্টটা রিভাইজ করে দিচ্ছি। এবি বাই পিকিউ, বিসি বাই কিউআর পরপর হবে কিন্তু। এসি বাই পিকিউ এরকম করে দিলে হবে না। দেখো, প্রথমে এবি নিয়েছি, বা নিচে পিকিউ নিয়েছি, যা বলেছে এবিসি লিখেছি, যা বলেছে পিকিউআর লিখেছি, বিসি নিয়েছি, নিচে কিউআর লিখেছি, এরকম ভাবে করতে হবে। নতুবা কিন্তু তোমাদেরকে ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে। তারপর কি হবে, সিএ বা এসি, সিএ লেখো, তখন হচ্ছে আরপি। তো দেখো, এখানে কি বলে দিচ্ছে, পিকিউ সমান 10 সেমি, অর্থাৎ এইখানে বলেছে দেখো, আমরা বসিয়ে দিই। আমরা এই এই এইটুকু নেবো, ঠিক আছে। তো এবিসি রেশিও বলেছে 36, পরিসীমা বলেছে 36, পিকিউআর বলেছে 24। এবার দেখি এবি কত বলেছে, এবিটা চেয়েছে, তাহলে এবি এবি লিখলাম এবির জায়গাতে, আর পিকিউ বলে দিচ্ছে 10। তো এখানে কাটাকাটি করলে কত হবে, দেখো 6 দিয়ে গেলে 6 4 24, 6 6 36। তারপর দেখো 2 দিয়ে 2 আর এদিকে 3 হলো, আর এদিকে 2 5 10। তাহলে দেখো এবি সমান কত হবে, এবি সমান হবে 5 3 15 সেন্টিমিটার সেমি। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট, দুটি সংখ্যার গসাগু এবং তাদের লসাগু 225 হলে যদি একটি সংখ্যা 35 হয় তাহলে অন্য সংখ্যাটি কত? যদি তোমরা আমার প্রিভিয়াস এই ভিডিওগুলো দেখেছো, সেখানেও কিন্তু এইটাই, এই রকমই অঙ্ক আমি করিয়েছি এবং এই সূত্রটাও কিন্তু বলে দিয়েছি। তো কি সূত্রটা আরেকবার বলে দিচ্ছি, সংখ্যা দুটির লসাগু এবং গসাগু তাদের গুণফল সংখ্যা দুটির গুণফলের সমান। ঠিক আছে, কি বললাম আর একবার বলে দিচ্ছি, যে লসাগু এবং গসাগুর গুণফল সংখ্যা দুটি গুণফলের সমান। তাহলে গসাগু হচ্ছে কত এখানে, 15, লসাগু কত হচ্ছে এখানে, 225। ঠিক আছে, একটা সংখ্যা কত বলেছে, 45, আর একটা সংখ্যা জানি না মানে এক্স ধরে নিয়েছি, ধরি। তো এখানে কাটাকাটি করলে দেখো, এখানে কিন্তু কাটাকাটি করেনি, ঠিক আছে। তাহলে এক্স সমান কি হবে, এক্সটাকে আমি ঘুরিয়ে এদিকে লিখে লিখে নিলাম। তাহলে দেখো 15 × 225, যাকে তাই আছে, 35টা নিচে চলে যাবে এখানে। তাহলে এদিকে ঘুরিয়ে যখন লিখছি তখন 35টা এদিকে চলে আসবে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন এ, 15 × 225/45। নেক্সট, যদি সাইন 2 এর সমান 2 সাইন এ হয় তাহলে এর সমান কত? দেখো, সাইন 2 এর সমান কি হয়, আমরা সবাই সূত্র জানি,
সাইন 2 এর সূত্র হচ্ছে কি 2 সাইন এ cos এ। তো দেখো এটার সাথে যদি আমি এটা কম্পেয়ার করি যে 2 সাইন এ যদি কম্পেয়ার করি তাহলে দেখো এটা কিন্তু সূত্র, ঠিক আছে, এটা সূত্র, এটা রুল। তো দেখো 2 সাইন এ cos এর সমান 2 সাইন এ যদি হয় তাহলে 2 সাইন কেটে গেল, তাহলে cos এর সমান কত এলো 1। তাহলে এর ভ্যালু থাকে 0 থেকে 90 এর মধ্যে এর কত ভ্যালুর জন্য cos এর মান হয় 1 হবে। কিন্তু তোমরা সকলেই জানো এ সমান 0 হলে সেটা হবে এ সমান 0 ডিগ্রি। সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ। নেক্সট, 35 জন লোক 24 দিনে একটি কাজ শেষ করতে পারে, কিন্তু তারা 6 দিনে একসাথে কাজ করার পর তাদের নিয়োগকর্তা চেয়েছিলেন যে কাজটি মোট 16 দিনের মধ্যে শেষ করা উচিত। সময়সীমা পূরণের জন্য আরো কত কর্মী নিয়োগ করা দরকার? তো দেখো 35 জন লোক 24 দিনে একটা কাজ শেষ করতে পারে, কিন্তু তারা কতদিন কাজ করেছিল? 6 দিন একসাথে কাজ করেছিল, এবং তারপরে বলেছে আবার 16 দিনের মধ্যে কাজটি শেষ করা উচিত। তোমাদেরকে একটা রুল বলি, যদিও তোমরা জানো হয়তো। তো এই সূত্রটা কাজে লাগিয়ে তোমরা এই ধরনের অঙ্ক করতে পারবে, কিন্তু একটু কম, মানে মাথাটা একটু ঠান্ডা করে বুঝতে হবে অঙ্কটা কি বলেছে। তো সূত্রটা হচ্ছে m1 d1 h1 by w1 সমান m2 d2 h2 by w2। আচ্ছা, এখানে m1 d1 h1 এর মানে কি? m1 হচ্ছে ম্যান, ম্যান মানে হচ্ছে মানুষের সংখ্যা কত বা লোকের সংখ্যা কত। d1 হচ্ছে ডের সংখ্যা, দিন সংখ্যা। h1 হচ্ছে ঘন্টা, এখানে ঘন্টা কিন্তু কিছু নেই। আর w1 সমান মানে হচ্ছে 1 নম্বর কাজটা কত দিন, মানে m1 d1 h1 যে কাজটা করবে সেই কাজটা কত ইউনিট। তো যেগুলো থাকবে না সেগুলোকে আমরা অমিট করে দেবো, মানে বাদ দিয়ে দেবো, আর যেগুলো থাকবে তাদেরকে দিয়ে আমরা কাজ করব। তো দেখো m2 d2 h2 বা w2 সেম ভাবে, যে 2 নম্বর এখানে দেখো 35 জন লোক 24 দিনে একটি কাজ শেষ করতে পারে। আচ্ছা, কিন্তু তারা 6 দিন একসাথে কাজ করার পর, দেখো 6 দিন কাজ হয়ে গেছে, তাহলে আর কত দিনের কাজ পড়ে আছে? তাহলে দেখো কাজ পড়ে আছে 35 জন লোকের কাজ কতদিন, 6 দিন যদি বাদ দিয়ে দাও 24 দিন থেকে, 18 দিনের কাজ। 35 জন লোকের 18 দিনের কাজটা বাকি পড়ে আছে, ঠিক আছে। তাদের নিয়োগকর্তা চেয়েছিলেন যে কাজটি মোট 16 দিনের মধ্যে শেষ করা উচিত। দেখো H1 এখানে কোনো রিলেট করা নাই, W1 আর W2 কিন্তু সেম, ওয়ার্ক 1 আর ওয়ার্ক 2 একই কাজ বলেছে, তাই এখানে এই দুটো অমিট হয়ে যাবে, বাদ চলে যাবে। তাহলে m1 d1 সমান m2 d2 এটা থাকবে, ঠিক আছে। যেগুলো থাকবে না সেগুলো বাদ দিয়ে দিতে হবে। তো দেখো এখানে কি বলেছে, নিয়োগকর্তা চেয়েছিলেন যে কাজটি মোট 16 দিনের মধ্যে শেষ করা উচিত। দেখো 6 দিন কাজ অলরেডি হয়ে গিয়েছে, তাহলে 16 দিনের মধ্যে শেষ করতে হলে আর কদিন বাকি পড়ে থাকবে? আচ্ছা, এটা আমি এরকম ভাবে লিখে দিই একবার সুবিধা হবে তোমাদের। m1 d1 সমান হচ্ছে m2 ইন্টু d2। তো দেখো m1 সমান হচ্ছে 35, এই d1 সমান হচ্ছে 18। দেখ m2টা আমাদের মানে বের করতে হবে যে কত বটে। তো m2 বের করে নেবো, সাথে কতদিনের মধ্যে কাজটা শেষ করতে হবে d2, মানে কতদিনের মধ্যে শেষ করতে হবে কাজটা, অর্থাৎ আর 10 দিন, 6 দিন কাজ হয়ে গেছে আর 10 দিনের মধ্যে। আচ্ছা, তাহলে 10 দিনে কতজন লোক চাই? m2 লোক চাই 10 দিনের জন্য। তো দেখো এখানে সঠিক অ্যান্সারটা কত হবে? দেখো m2 সমান 35 × 18 বাই 10, কাটাকাটি করলে 5×10, 5×7 = 35, 2×9 = 18, অর্থাৎ m2 সমান হচ্ছে 63। তাহলে দেখো m2 63 লোক, 6 দিন যে কাজ হয়ে গিয়েছে তারপরে আরো 63 জন লোক চাই, তবে কাজটা আর 10 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, তাহলে টোটাল 16 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে অলরেডি 35 জন লোক ছিল, ঠিক আছে, অলরেডি 35 জন লোক ছিল। তাহলে কি বলেছে, অ্যান্সার কি চেয়েছে, যে আরো কত, আরো কত, এটা মাথায় রাখতে হবে। আরো কত অর্থাৎ আর কত এক্সট্রা,
তাহলে 63 থেকে 35 বিয়োগ দিয়ে দেবো। এত লোক এক্সট্রা চায় এখন। 5 8 13, 4 2 6, 28। সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি, 28। আর তোমাদের কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্ট করে জানিও, আমি যতটা সম্ভব আমি এক্সপ্লেন করে দেবো। নেক্সট, গাড়িতে করে মুম্বাই থেকে পুনে যাওয়ার সময় বুঝলাম একটা টায়ারে দুটো পাংচার আছে। আমার পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে আমি বিশ্বাস করতাম যে প্রথম পাংচারটা টায়ারটিকে 9 মিনিটে সমতল করে ফেলতো, মানে মোট হাওয়াটা বেরিয়ে যেত আর কি, সমতল করে ফেলতো মানে এটাই। এবং দ্বিতীয়টি 6 মিনিটে তা হয়ে যেত। যদি একটি ধ্রুবক হারে অর্থাৎ কনস্ট্যান্টলি বাতাস বেরিয়ে যায়, তাহলে টায়ারটিকে সমতল করতে উভয় পাংচার একসাথে করতে কতক্ষণ লাগবে? এত বড় অঙ্ক দেখে তো অবশ্যই ঘাবড়ে যাবে যারা অঙ্কতে একটু ভয় পাও। কোনো কিচ্ছু নেই অঙ্কটাতে, জাস্ট 20 সেকেন্ডের অঙ্ক। অঙ্ক যদি একবার পড়ে নিতে পারো, এই এই রকম অঙ্ক শর্টকাটটা কি না, যখন এরকম দেবে যে এ 5 দিনে কাজ করতে পারে, বি 6 দিনে কাজ করতে পারে, বা এ এই তো 9 মিনিটে একটা টায়ারকে সমতুল্য করতে পারে, এ 6 মিনিটে করতে পারে, তাহলে টোটাল তার কত মিনিটে করতে পারবে? সেক্ষেত্রে মানে উত্তরটা হয়ে যাবে এ ইন্টু বি বাই এ প্লাস বি। এখানে এ সমান কত হচ্ছে? 9 × 6 বাই 9 + 6 অর্থাৎ 15। তাহলে তোকে কাটাকাটি, 3 × 5 = 15, 3 × 2 = 6 অর্থাৎ 18/5 মানে 3×3/5। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ। আর না হলে আরেকটা কিভাবে করবে, যেটা বেসিক মেথড দিয়ে দেখো, যেটা তোমরা এলসিএম দিয়ে করো, যারা করো তারা বুঝতে পারছো কি বলতে চাইছি আমি। তো ধরে নাও এ হচ্ছে এর যে পাংচারটা হয়েছে, সে 9 মিনিটে সমতল করে ফেলে। আচ্ছা, বি সেটা 6 মিনিটে করে। দেখো, এবার কি করবে, এদেরকে যতটা সম্ভব ভাগ করে দেবে। একে কততে ভাগ করবে? 3 দিয়ে ভাগ যেছে, একে কেটে 3 দিয়ে যে ভাগফলটা হবে সেটা কিন্তু এর সাথে এর কাছে লিখবে। এটা সুবিধা, সব থেকে শর্টকাট। আরো অনেক মেথড আছে কিন্তু তোমাদের ওটা অনেক মানে যখন বড় সংখ্যা আসবে তখন কাটাকাটি এসব করতে বহু সমস্যা হবে। তো এটা তোমাদেরকে আমি এলসিএম আকারে শর্টকাট, যারা এলসিএম এর মাধ্যমে করো তারা বুঝতে পারছে আমি কি বলতে চাইছি। এটা কিন্তু শর্টকাট হবে এলসিএম মাধ্যমে। তো একে যদি কাটো, 3 × 3 = 9, 3টা এখানে লিখবে, তাহলে এখানে টোটাল ওয়ার্কটা বেরিয়ে যাবে। কত টোটাল ওয়ার্ক? দেখো, 3-এর সাথে 6 গুণ করে কত? 18, বা 2-এর সাথে 9 গুণ করে 18, তাই তো? এবার দেখো, এটা কিন্তু এফিসিয়েন্সি বেরিয়ে গেল। ঠিক আছে, তো দেখো এবারে কি হবে, তাহলে এর এফিসিয়েন্সি কত? 2। বি এর এফিসিয়েন্সি কত? 3। দেখো, তাহলে 3 আর 2 এ 5 ইউনিট, অর্থাৎ কত সময় লাগবে, রিকোয়ার্ড টাইম লাগবে কত? টোটাল ওয়ার্ক বা এফিসিয়েন্সি। এফিসিয়েন্সিকে দিয়ে ডিলিট করলাম। তো দেখো কত? 18/5 মিনিট। ঠিক আছে, সমানই কত এটা? 3×3=5। নেক্সট, (8m³ - n³ সমান, অর্থাৎ দেখো এটা একটা শুধু সূত্র আর কিছু না, 2m তার হোল কিউব মাইনাস n তার হোল কিউব। a³ - b³ এর সূত্র কি তোমরা সকলেই জানো? a - b, ও সরি, a - b, এখানে a কত হচ্ছে? 2m, b কত হচ্ছে? n। তাহলে 2m - n ইন্টু a স্কোয়ার, 4m² মাইনাস ab, 2mn, অর্থাৎ ab মানে কত? a সমান হচ্ছে 2m, b সমান হচ্ছে n, তাহলে 2mn, সরি, a - b
টি স্কোয়ার প্লাস এবি প্লাস হয় যখন যখন এ কিউ মাইনাস বি কিউ অর্থাৎ মাইনাস যখন আসবে তখন প্রথমে এ মাইনাস বি হয়ে যাবে, বাকি সব প্লাস হয়ে যাবে। যখন এ প্লাস বি আসবে তখন শুধু এ প্লাস বি হয়ে যাবে, এখানটা কিন্তু এ বিটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বি সমান কত আছে এন, তাহলে বি স্কোয়ার সমান কত হবে এন স্কোয়ার। দেখো এটা কোথায় রয়েছে, হ্যাঁ দেখো অপশন ডি। নেক্সট, একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে নতুন গোলকের আয়তনের সাথে মূল গোলকের অনুপাত কত হবে? তো দেখো নিউ যে গোলকটা হবে তার সাথে ওল্ড গোলকের রেশিও সব কটা বের করবো, আমরা শুধু আয়তন বের করবো না। দেখো ওল্ড যদি এক এক ইউনিট হয় তাহলে নিউ এর রেডিয়াসটা বলছি ব্যাসার্ধ অর্থাৎ রেডিয়াসটা কত ইউনিট হবে, দ্বিগুণ বলেছে, দ্বিগুণ হবে। ঠিক আছে, এবার দেখো যদি রেডিয়াস এরকম এরকম 2:1 হয় অর্থাৎ ওল্ড এক হলে নিউ হবে 2, তাহলে পরিধি হবে তারও রেশিও, এগুলো কিন্তু রেশিও। ঠিক আছে, যদি পরিধি এটা শুধু যদি বাদ দিয়ে যদি আয়তন বললে পরিধি দিত তাহলে কি হতো, তাহলেও কিন্তু এই 2:1 হতো। যদি ক্ষেত্রফল দিত, আমি এরিয়া লিখছি ইংরেজিতে, এরিয়া যদি দিত তাহলে কিন্তু দেখো এরিয়া কি হয়, দুটো ইউনিটের গুণফলের মাধ্যমে হয়, লেন্থ ইন্টু ব্রেথ। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে এরিয়া রেশিও কত হবে, 2 স্কোয়ার কত 4, 1 স্কোয়ার কত হচ্ছে 1। আচ্ছা, যদি ভলিউম যেটা আয়তন বলেছে এখানে, আয়তনের রেশিও কত হবে, সেম ভাবে 2 এর কিউ হচ্ছে কত 8, 1-এর কিউ কত হচ্ছে 1। ঠিক আছে, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, দেখো কি বলেছে নতুনের সাথে, আচ্ছা নতুন গোলকের সাথে আয়তনের মূল গোলকের সাথে 8:1, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। তো বুঝতে পারছো, শুধু আয়তন বাদে যদি এরিয়া দিত তাহলেও তোমাদেরকে দেখিয়ে দিলাম, কি হতো পরিধি দিলে সেটাও দেখিয়ে দিলাম। নেক্সট, একটি শহরের বর্তমান জনসংখ্যা 50,000, যদি শহরের জনসংখ্যা বার্ষিক 4% বৃদ্ধি পায় তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তো ইজিলি এটা ইজি ভাবে কিভাবে করবে, একেবারে 4% সমান কত, 26/25, আমি কিভাবে করলাম, 4% সমান কত, বেশ তোমাদেরকে ভেঙে বলি, 4% 4/100, 4% সমান, আমি কি আমার মাথায় আছে কি আছে যে 1/25, কারণ 4 25কে কেটে গেল। বেশ, যদি 4% বৃদ্ধি পায় তাহলে কি হবে, এই 1 25-এর সাথে যোগ হবে, কত হবে দেখো 50,000 জনসংখ্যা, তাই তো, যদি 1 25-এ বৃদ্ধি পায় তাহলে কত হবে 26/25। আর যদি বৃদ্ধি কম হতো তাহলে কি হতো, মানে যদি হ্রাস পেত তাহলে 24/25 হতো, একটা কমে যেত 25 থেকে, যা দেবে সেটা মানে ধরো 5% দিলে আমি কি মনে রাখি 1/20, 4% সমান কি কি মনে রাখতে হবে তোমাদেরকে 1/25, এগুলো মনে রাখতে হবে কিন্তু, কিছু কিছু আছে আমি তোমাদেরকে আমি স্ক্রিনশট পাঠিয়ে দেবো, সেগুলো মনে রেখো। তো দেখো প্রথম বছর এটা বেড়ে যাবে, 25 থেকে 26 হবে, নেক্সট ইয়ারে বলেছে পরপর 2 বছর 26/25 হবে, এটাকে অন্যভাবে করা যায়, তো তোমাদেরকে এটা শেখাচ্ছি কারণ এটা ইজি হবে এরকম ভাবে। তো যদি তোমাদের যদি নামটা তোমাদের যদি মনে থাকে তবেই, তো দেখো কত হবে তাহলে, 25কে কেটে দিলাম 50,000-কে 2 দিয়ে, 000, ঠিক আছে, 2000 হয়ে গেল। আবার 25 দিয়ে কেটে দিলাম, 25 দিয়ে প্রথমে 200-কে কত দিয়ে যায় 800, 80 হলো। এবার দেখো 80 ইন্টু 26 স্কোয়ার কত, 26 স্কোয়ার হতে 676, ঠিক আছে, তাহলে দেখো যদি আমি গুণ করি, শূন্যটা পাশে রইলো, 6-8 = 48, হাতে থাকলো 4, 7-8 = 56, 4-এ 60-এর শূন্য, হাতে থাকলো 6, 6-8 = 48, 6-এ 54, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট,
অমরজিৎ সিং একটি কাজ 5 দিনে শেষ করতে পারেন। তার ছেলের সহায়তায় তিনি এটি 3 দিনে সম্পন্ন করতে পারেন। পুত্র স্বাধীনভাবে কাজটি করতে কত দিনে কাজটি সম্পন্ন করতে পারে? ঠিক আছে, এটা হচ্ছে অমর। তিনি কতদিনে কাজটি করতে পারেন? 5 দিনে। এটা হচ্ছে অমর প্লাস তার সন, তার পুত্র। সে কতদিনে কাজটি করতে পারে? 3। তাহলে দেখো কাটাকাটি কিছু যাচ্ছে না, তাহলে কি হবে? একে 3 দাও, একে 5 দাও, তাহলে দেখো টোটাল ওয়ার্ক কত হচ্ছে? 5 3 15, তাই তো? তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে কত অমরের? 3। অমর প্লাস সরের এফিসিয়েন্সি 5। তাহলে দেখো এই অমরের এফিসিয়েন্সি প্লাস তার ছেলের এফিসিয়েন্সি যদি হয় 5 হয়, এবং অমরের এফিসিয়েন্সি শুধু যদি 3 হয়, তাহলে তার পুত্রের এফিসিয়েন্সি কত? 2 ইউনিট, তাই তো? এটা এফিসিয়েন্সি। ডে এর উল্টোর এফিসিয়েন্সি কিন্তু, যে যত দিনে তারা কাজ করতে পারবে তার উল্টোটা হয়ে যায় কিন্তু তাদের এফিসিয়েন্সি। কেউ যদি 5 দিনে কাজ করতে পারে আর কেউ যদি 6 দিনে করতে পারে, তাদের তাদের এফিসিয়েন্সি তোমাদেরকে বাংলা মানে হচ্ছে কার্যক্ষমতা। সে কতটা কাজ একদিনে সে কত ইউনিট কাজ করতে পারে, সেটা হচ্ছে তার এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা। তো দেখো অমর কাজ করতে পারে কত? একদিনে হচ্ছে 3 ইউনিট, 5 দিনে কত করতে পারে? 15 ইউনিট। অমর প্লাস সন দুজন মিলে 3 দিনে শেষ করতে পারে, তাহলে একদিনে কত ইউনিট করতে পারে? 5 ইউনিট। তো যার ডে হয় তার উল্টোটা হয়ে যায় তাদের এফিসিয়েন্সি রেশিও। দেখো ডে রেশিও 5:3 যদি হয় অমর আর অমর প্লাস সনের, তাহলে এফিসিয়েন্সি হবে তাদের 3:5। এটাই নিয়ম। তো দেখো এখানে তার পুত্রের এফিসিয়েন্সি কত? এখান থেকে বাদ গেছে, অর্থাৎ 5 - 3। দেখো এখান থেকে অমর প্লাস ওয়ান থেকে অমর এফিসিয়েন্সি যদি বাদ দিই, তাহলে কত? 2 পড়ছে। দুইটা কার এফিসিয়েন্সি? তার সনের। আচ্ছা, 2 এফিসিয়েন্সিতে যদি 15 ইউনিট কাজ করতে হয়, কত দিনে করতে পারবে? 2 এফিসিয়েন্সি যদি 15 ইউনিট, টোটাল ওয়ার্ক কত? 15 ইউনিট। তাহলে তার পুত্র কাজ করে কত? 2 ইউনিট করে পার ডে। পার ডে যদি 2 ইউনিট করে কাজ করে, তাহলে 15 ইউনিট কাজ করতে আর কতদিন সময় লাগবে? তাহলে কত ইউনিট সময় লাগবে? 15/2 ইউনিট, তাই তো? সমান কত? 7/5 ডে। সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আবার এরকম অঙ্ক আসবে, আবার আমি বুঝিয়ে দেবো। তবে তোমরা করতে থেকো, তোমরা ছেড়ো না। বুঝতে পারছো না বলে বা যদি একটু অসুবিধায় বলবে আমাকে, আমি বুঝিয়ে দেবো, কিন্তু তোমরা কিন্তু কন্টিনিউ করতে থাকো। নেক্সট, 5টি ঘন্টা যথাক্রমে 2 4 6 আর 10 সেকেন্ডের ব্যবধানে একসাথে টোল শুরু করে, 30 মিনিটে তারা কতবার টোল করবে? তো দেখো যখন এরকম আসবে তখনই আমাদের এর এলসিএম নিতে হবে। তো 2 4 6 আর 10-এর এলসিএম কি হয় নেবো? প্রথমে আমরা একটা কাজ করব। দেখো 2 আর 4-এ 2 আর 4-এ যদি এলসিএম নিই, সবসময় 4 হবে, কারণ 4-কে 2 দিয়ে ভাগ যায়। 8 আর 4-এর এলসিএম নিলে, আচ্ছা তোমাদের লিখে দাও। আমার কথাটা একটু মন দিয়ে শুনবি, যে এলসিএম জিনিসটা কি। এলসিএম জিনিসটা, চোখ বন্ধ করে আমি একটা কথা বলছি, তোমরা ভালো করে মনে মনে বোঝো। এলসিএম হচ্ছে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো মানে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা, যে সংখ্যাটা যে সংখ্যাটাকে এই সমস্ত সংখ্যার দ্বারা ভাগ যায়। ওর থেকে কোনো ছোট সংখ্যাতে কিন্তু এই সমস্ত সংখ্যাগুলো দ্বারা ভাগ যাবে না। আবার একবার বলছি, এলসিএম হচ্ছে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা, যে সংখ্যাটাকে সমস্ত সংখ্যা, এই যে সমস্ত সংখ্যা দ্বারা ভাগ যাবে, ক্ষুদ্রতম কিন্তু। তাছাড়া তোমরা ধরো তার থেকে বড় অনেক সংখ্যা আছে যেগুলো সমস্ত দ্বারা ভাগ যাবে, কিন্তু ওর থেকে আর কোনো ছোট সংখ্যা থাকবে না যেটাতে এই সমস্ত সংখ্যা ভাগ যাবে। তো দেখো স্বাভাবিকভাবে 2 আর 4 যদি আমি এলসিএম নিই, সেক্ষেত্রে 4 পাবো। 4 আর 8 এলসিএম, দেখো 8-কে 4 দিয়ে যখন ভাগ চলে যায় তাহলে 8 পাবো। তাহলে এলসিএম 2 4 6 8 বের করাও যা, এলসিএম এলসিএম 6 8 বা লসাগু 6 আর 10 বের করা সেম ব্যাপার, একই হবে। তো দেখো 6 8 10-এ যদি মেথড অফ ইন্সপেকশনের মাধ্যমে করো, ঠিক আছে? তো দেখো প্রথমে এটাকে কেটে নেবে, যত সম্ভব হয় কেটে নেবে।
দেখো 2 3 6, 2 4 8, 2 5 10। এবার তিনটে গুণ করে দাও, 5 4 20, 3 20 60। কততে কেটেছিলে এটা কিন্তু মনে রাখতে হবে, 2। তাহলে 60 20 120। ঠিক আছে, অথবা তোমরা কিভাবে করতে পারো যদি এটা বুঝতে না পারো, 6 8 10, যেরকম ভাবে ছোটবেলায় আমরা শিখেছি, 2 3 6, 2 4 8, 2 5 10। এবার গুণ করলাম, এলসিএম সমান 2 × 3 × 4 × 5 সমান হচ্ছে 5 4 20, 3 20 60, 7 2 120। যেটা তোমাদের ইচ্ছে সেটা করতে পারো। তো দেখো, এবার কি করতে হবে, 30 মিনিট, অর্থাৎ এরা কিন্তু 120 সেকেন্ডে সবাই একসাথে একবার করে বাজে। 120 সেকেন্ড মানে কত, 120 সেকেন্ড মানে হচ্ছে 2 মিনিট, তাই তো, 2 মিনিট। তো 30 মিনিটে কতবার বাজবে, 30/2। আচ্ছা আমি লিখি যে, বেশ লিখছি না কিছু, 30/2 অর্থাৎ 15 বার, তাই তো। কিন্তু 15 অ্যান্সার করে দিলে কিন্তু তোমরা কত পাবে নাম্বার, বড় করে একটা গোল্লা পাবে। কেন, এখানে বলে দিয়েছে কিন্তু যে এত 5টি ঘন্টা যথাক্রমে এত এত সেকেন্ডের ব্যবধানে একসাথে টোল শুরু করে। আচ্ছা একবার শুরু হয়ে গেছে, 30 মিনিটের মধ্যে পড়ছে কিন্তু, যে একবার শুরু হয়ে গেছে, আবার 30 সেকেন্ডে 30 মিনিটে কত হবে, এখান থেকে কাউন্টিং শুরু হয়ে গেছে। তাহলে এর পর থেকে আমরা কাউন্ট করছি, 1 2 3 এরকম করে করছি, 30 30 মিনিটে বা 1 মিনিট 2 মিনিট করে 30 মিনিটে কতবার বাজছে, যতবার বাজছে আমরা যদি কাউন্ট করি এরকম করে, তো এইখানে গিয়ে 15 হচ্ছে। কিন্তু প্রথম যে একবার আছে সেটা কিন্তু আমরা ধরি নাই, সেটা এখানে ধরে নিতে হবে। তাহলে টোটাল কতবার হবে, তাহলে টোটাল বাজবে 15 + 1, অর্থাৎ 16 বার। এটা মাথায় রাখতে হবে কিন্তু। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। যখন এরকম করে বলে দেওয়া থাকবে যে একসাথে টোল শুরু করে, যদি না বলে থাকে তখন 15 কিন্তু অ্যান্সার হতো। নেক্সট, একটি সিলিন্ডার এবং একটি শঙ্কু একই ভূমি ব্যাসার্ধ ও একই উচ্চতা রয়েছে, চোঙের সাথে শঙ্কুর আয়তনের পার্থক্য অনুপাত করো। এটা কিছু না, শুধু ফর্মুলাটা জানলেই হবে। সিলিন্ডার কেমন হয়, সিলিন্ডার ঠিক এরকম টাইপের হয়, ঠিক আছে। তোমাদেরকে আমি যতটা পারি সহজের মাধ্যমে করানোর চেষ্টা করি। আর এটা হচ্ছে চোঙ, ঠিক আছে। এর আয়তন কি হচ্ছে, ভলিউম সমান হচ্ছে πr²। দেখো এই যে এর এরিয়াটা, এই বৃত্তের ক্ষেত্রফল এরিয়াটা কত, πr², তাই তো। এই πr² তার সাথে হাইটটা, এটা হাইট, এই হাইটটা গুণ হয়ে যায়, এটা হচ্ছে তো এর ভলিউমের রেশিও। আর এর ভলিউম কত, সেম, তুমি এই যে বৃত্তের এরিয়াটা πr² আর এর যে হাইটটা, তাহলে কি হবে পার্থক্য, এ দেখো এর এরিয়াটা এরিয়াটা শেপটা কিন্তু আলাদা, তাহলে পার্থক্যটা কিভাবে হবে, এখানে শুধু একটা 1/3 বসবে আর কিচ্ছু না, সেম। তো দেখো সমস্ত যদি কাটাকাটি চলে যায়, πr² যদি কেটে যায় তাহলে কত আসবে, 1:1/3। তো স্বাভাবিকভাবে এটা তিনটাই দিকে চলে আসবে, 3:1। অর্থাৎ চোঙের সাথে শঙ্কুর আয়তনের রেশিও কত হবে, অপশন বি, 3:1। নেক্সট, একটি 100 মিটার চওড়া রাস্তার দুপাশে সমান উচ্চতার দুটি দেওয়াল রয়েছে। আচ্ছা 100 মিটার চওড়া রাস্তার দুপাশে সমান উচ্চতার দুটি দেওয়াল রয়েছে, আচ্ছা ঠিক আছে, সমান উচ্চতা, আর এই রাস্তাটা চওড়া কত, 100 মিটার, ঠিক আছে। এমন ভাবে রয়েছে, এক মিনিট একটু বড় বড় করে লিখি। এমন ভাবে রয়েছে যে তারা সেই বিন্দু থেকে দুটি উন্নতি কোণ 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি নির্দেশ করে। দীর্ঘতর সিঁড়িটির দৈর্ঘ্য কত,
তো দেখো এখানে এমন একটা পয়েন্ট আছে যেখান থেকে দুটো সিরিজ যদি করা হয়, ধরো একটা 30 ডিগ্রি একটা 60 ডিগ্রি হবে, অর্থাৎ এটা যদি 30 হয় তো এটা হবে 60। কাছে যত, যে সিটা যে দেওয়ালটা কাছে আসবে সেই দেওয়ালটা অন্যদিকে অবশ্যই উঁচু হবে, অর্থাৎ 60 ডিগ্রি হবে। আর যেটা থেকে একটু দূরে থাকবে সেটা 30 ডিগ্রি হবে। আর দূরে যে দেওয়ালটা থেকে যে বিন্দুটা থাকবে তাদের সিঁড়িটা কিন্তু সেক্ষেত্রে তুলনামূলক লম্বা হবে বা দীর্ঘতর হবে। তো এটারই মানে কি বলবো, এটারই লেন্থটা চেয়েছে, এটা কত লেন্থ। তো দেখো তোমরা সকলেই জানো, বা যদি না জেনে থাকো এটা জেনে নাও, যে এরকম যদি হয়, এটা যদি সমকোণ হয়, এটা যদি 60 হয়, এটা যদি 30 হয়, তাহলে কি হয় রেশিওটা, যেমন আগের দিনে 45 বা 75 বলেছিলাম, 30 ডিগ্রি আগে 1 হলে 60 ডিগ্রি সামনে √3 হবে। ঠিক আছে, আর এবার এটা কি হবে, এটা 2 হবে। তাহলে 30 ডিগ্রি সমান 1 হলে 60 ডিগ্রি আগে √3 হবে। এখানে দেখো 30 ডিগ্রি আগে 1 লিখলাম, তাহলে এখানে দেখো এগুলো সব সমকোণ। তাহলে একটা 30 হলে ত্রিভুজে 3টে কোণ 180, তাহলে এটা 30 হলে এটা 90 হলে এটা নিশ্চয়ই 60 হবে। সেম ভাবে এটা 60 হলে এটা 30 হবে। তাহলে দেখো 30 ডিগ্রি সমান আগে 1 হলে 60 ডিগ্রি আগে কি হবে, √3 হবে, অর্থাৎ এখান থেকে এটা √3 হবে। এখানেও দেখো 30 ডিগ্রি আগে 1 হলে 60 ডিগ্রি আগে √3 হবে। ঠিক আছে, এবার কি করব, এবার আমরা দেখো যেহেতু দেওয়াল দুটো সমান, তাই সমান এই দুটোকে সমান করব। ঠিক আছে, তাহলে এই দুটোকে সমান করতে হলে দেখো এটা 1 আছে, 1 কে √3 করবো, তাহলে একে √3 দিয়ে গুণ করে দেবো, তাই তো। বেশ, একে আমরা √3 দিয়ে গুণ করে, তাহলে এটা কত হবে, √3 হয়ে যাবে নতুন ভ্যালু। হুম, এটা কি হবে, 3 হয়ে যাবে নতুন ভ্যালু। এখানে 2 ছিল, তো এখানেও ধরো 2 ছিল রেশিওটা, তাহলে এখান থেকে √3 গুণ করলে নতুন ভ্যালু কি হয়ে যাবে, বক্সের মধ্যে লিখে দিয়েছি 2√3। এখন দেখো এটা হচ্ছে 1 ইউনিট, অর্থাৎ এটা হচ্ছে 1 ইউনিট, আর এটা হচ্ছে 3 ইউনিট। তাহলে টোটাল ভ্যালু হচ্ছে 1 প্লাস 3-এর ভ্যালু হচ্ছে কত, সমান হচ্ছে 4, অর্থাৎ 4 ইউনিট সমান হচ্ছে 100। তাহলে চাই কত তোমার এই টু রুট থ্রি ভ্যালুটা, তাহলে 1 ইউনিট সমান কত, 100/400, 100/4 সরি। তাহলে 2√3 সমান কত হবে, 100/4 ইন্টু 2√3, অর্থাৎ 2 2 কেটে যাবে 2, 2 50, অর্থাৎ 50√3। যারা বুঝতে পেরেছো তারা আশা করি সমস্তটাই বুঝতে পেরেছো, যারা জানো এই জিনিসটা ব্যাপারটা আসলে, তারা বুঝতে পারলে যে কিভাবে হলো অঙ্কটা। আর একটা শর্টকাট তোমাদেরকে বলে দিচ্ছি, যারা বুঝতে পারোনি বা যারা এটা খুব ডিফিকাল্ট লাগলো, যখনই এরকম ছবি আসবে যে দুটো দেওয়াল বা দুটো গাছ বা দুটো টাওয়ার সমান, এবং একটা 30 আর 60 ডিগ্রি থাকে, এরকম যে একটাতে 30 ডিগ্রি এবং একটাতে 60 ডিগ্রি, যে দুটো সমান হবে, যে দুটো সমান হবে সেই দুটোকে তুমি √3 চোখ বন্ধ করে ধরে নেবে। ঠিক আছে, আর 30 ডিগ্রি, সরি আমি এটা ভুল করে দিলাম, এটা 60 ডিগ্রি হবে এবং এটা 30। হ্যাঁ, এবং 30 ডিগ্রি যে সামনে বা 60 ডিগ্রি যে লাগোয়া, সেটাকে সবসময় 1 ধরে নেবে, এবং 30 ডিগ্রি লাগোয়া বা 60 ডিগ্রি সামনে সেটাকে কি ধরবে, 3 ধরতে হবে। ঠিক আছে, তাহলে এটাই একদম রেশিও সেম। তাহলে দেখো, তাহলে এর লেন্থটা কত হবে, 3 আর √3, 3 স্কোয়ার কত হচ্ছে 9, আর √3 স্কোয়ার হচ্ছে 3, 12, অর্থাৎ √12 যদি হয় তাহলে এটা হবে √12 মানে 2√3। এবার দেখো এটা বলে দিয়েছে 1 প্লাস 3, অর্থাৎ 4 ইউনিট সমান কত বলেছে, দেখো এখানে 1 এখানে 3, টোটাল 4 ইউনিট সমান বলেছে 100। তাহলে সেম ভাবে 2√3 ভ্যালু কত হবে, 50√3। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি।
আশা করি বুঝতে পেরেছো, শর্টকাটটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, এক্ষেত্রে অঙ্কগুলো কিভাবে করতে হয় এগুলো তোমরা দেখে নাও। যখন এরকম বাদ থাকবে তখন কি করবে, যা আছে তাই লিখে দেবে। নিচে কি লিখবে, নিচে যতগুলো কয়েকটা সংখ্যার বার আছে, দুটো সংখ্যা পড়ে তাহলে দুটো নয় হবে। সেম ভাবে 2 লিখে নিলে নিচে কটা সংখ্যা পর বার আছে, একটা সংখ্যা পর, তাহলে একটা 9 লিখলে এটা হবে। আর অন্যভাবে কিগুলো হবে, অন্য অঙ্ক যখন আসবে তখন বাকিগুলো তোমাদেরকে শিখিয়ে দেবো, এখন এটাই মাথায় রেখো, বাকি তোমাদেরকে আমি বলে দেবো। 23/99, কারণ না হলে চাপ হয়ে যাবে তোমাদের পক্ষে এত কিছু মনে রাখা। নোট করবে খাতায়, যেগুলো সূত্রগুলো একটু বলবো সেগুলো খাতায় নোট করবে। তো দেখো এটাকে আমি এলসিএম করবো, এটাকে আমি 11 দিয়ে গুণ করে দেবো উপরে 11, নিচে 11, তাহলে কত হবে, 99 ইন্টু, সরি 22, সমান কত হবে, 23 আর 22 45/99। এটা তোমরা এরকম ভাবে করতে পারো। দেখো তোমরা একটা জিনিস দেখো, যদি এই স্টেপটা বুঝতে পারো যে 23/99 কিন্তু এরকম ভাবে লেখা যায়, ঠিক আছে, সেরকমই 35/99 কে কিন্তু এরকম ভাবে লেখা যায় 0.45 বার। এটা মানে কি, এটা মানে হচ্ছে 0.45, বারবার এগুলো রিপিট করবে, 0.45 করে রিপিট করবে, ডট ডট ডট। সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, অপশন সি। নেক্সট দেখো এরপর 5টা রিজনিং আছে, 5টা রিজনিং আমরা করে নেবো, তাহলে তোমাদের ম্যাথ এবং রিজনিং একটা প্র্যাকটিস ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর তোমার যদি একটু ভালো লেগে থাকে বা মনে হয় যে তোমরা কিছুটা উপকৃত হয়েছো এটা থেকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও বা একটা লাইক করে দিও। তো দেখো এখান থেকে কত গ্যাপ, 21, এটা কত, 19, এটা 17, নেক্সট কত হবে, নিশ্চয়ই 15 হবে, তাহলে 54 থেকে 15 বাদ দিলে কত হবে, 39 হবে। সঠিক অ্যান্সার 39। নেক্সট দেখো এ বি সি, সি এর পর সি হচ্ছে কত, 3, ই হচ্ছে কত, 5, 2 বেড়েছে, ই এফ জি, জি হচ্ছে 7, আই হচ্ছে 10, 7 থেকে 3 হয়েছে, এখানে 2, এখানে 3। আচ্ছা কে হচ্ছে 11, এ হচ্ছে 15, 11 ছেড়ে 15 হয়েছে, 4 হয়েছে, তাহলে কি হচ্ছে কত, 7-এর, এগুলো মনে রাখতে হবে কিন্তু কার কত ফেল মানে কার কত, কোন কত নম্বরে সেগুলো আছে অবস্থান করে। তাহলে কি হচ্ছে 17, তাহলে 17 আর 5-এ 22, ঠিক আছে, তাহলে 22 যদি হয়, 22 যদি হয় তাহলে ভি হবে, ভি তো নেই, 1 মিনিট, সি 3, 2 5, জি 7, ও সরি এখানে 9 হবে, 7 আর 2 9, তাহলে দেখো 3 থেকে কত বেড়েছে, 2 বেড়েছে, 5 হয়েছে, আবার 7 থেকে কত বেড়েছে, 2 বেড়েছে, আবার দেখো কি 11 থেকে কত বেড়েছে, 4 বেড়েছে, কিন্তু 15 থেকে আবার 17 থেকে কত বাড়বে, +4 হবে, তাহলে কত হবে ইউ, তাহলে ইউ এর পরে কি কি আছে, ইউ ভি ডাব্লিউ, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। সরি এখানে আমি আইটাকে 10 ভেবে নিয়েছিলাম। নেক্সট, ইংরেজি বর্ণমালায় একটি বর্ণের অবস্থান যদি অক্ষরের মান হয়, তবে এক্সাক্রেশন শব্দের সমস্ত বর্ণের মোট কত হবে। আচ্ছা, অর্থাৎ এখানে কি বলেছে, এদের ভ্যালুগুলোকে যোগ করতে হবে। দেখো ই সমান কত, এগুলো যার যেরকম মনে থাকবে তার খুব তাড়াতাড়ি হবে। ই সমান কত হয়েছে, 5। আচ্ছা পর পর লিখি, নিচে নিচে লিখি, তাহলে আমাদের সুবিধা হবে। ই সমান কত হচ্ছে, 5। এক্স সমান কত হচ্ছে, এক্স সমান হচ্ছে 24। এ সমান কত হচ্ছে, 7। জি সমান কত হচ্ছে, 7, জি সমান 7। ই সমান কত হচ্ছে, 5। আর সমান কত হচ্ছে, 18। এ সমান 1। টি সমান হচ্ছে 20। আই সমান হচ্ছে কত, 9। ও সমান কত হচ্ছে, 15। আর এন সমান কত হচ্ছে, 14। তাহলে 5 আর 4 9, একে 10, আর সাথে 17, আর সাথে 24, আর 5-এ 29, আর 8-এ 37, একে 38, আর 9-এ 47, আর 5-এ 52, আর 4-এ 56, 6 হাতে থাকলো 5, হাতে থাকলো 5,
তাহলে 5 একে 6 একে 7 আর 2 9 একে 10 আর 2 12। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 126। নেক্সট, যদি একটি সংখ্যা সাংকেতিক ভাষায় প্রেগন্যান্স কে ইএস জেড যাই হোক কিছু একটা লেখা হয়, এই হিসেবে লেখা হয়, তাহলে সেই ভাষায় এটাকে কি হিসেবে লেখা যাবে? দেখো এফ থেকে কত বাদ গেছে, হয়েছে, এফ থেকে -1 হয়েছে, তাই তো? 8 থেকে প্লাস, সরি সরি, 8 থেকে +1 হয়েছে, আর এফ থেকে -1, সরি। তো দেখো এফ থেকে -1 হয়েছে, 8 থেকে +1 হয়েছে, আবার এ থেকে দেখো -1 হয়েছে, অর্থাৎ -1 +1 এর হিসেবে চলে, জি থেকে +1, ঠিক আছে, পি কিউ আর, আবার আর থেকে -1। সেরকম ভাবে এখানে যদি -1 হয় তাহলে কি হবে? ডি হবে। এক্স এর সাথে যদি +1 হয় তাহলে কি হবে? ওয়াই হবে। সি এর সাথে মাইনাস হলে কত হবে? বি হবে। ই এর সাথে +1 হলে কত হবে? এফ হবে। এল এর সাথে -1 হলে কত হবে? আই জে কে, কে হবে। আচ্ছা, আর একটা এল এর সাথে কত +1 হলে কত? আই জে কে এল এম হবে। ডিওয়াই বি এফ কে এম, ডিওয়াই বি এফ কে এম, ও সব কটি এই দুটো আছে, এটা তো হবে না। ডিওয়াই বি এফ কে এম, আচ্ছা, শেষ অবধি দেখতে হবে না, লাস্ট আরেকটা দেখলেই হবে, বোঝা যাবে। আচ্ছা, আই জে কে এল এম হয়েছে, ঠিক আছে, আবার ই থেকে কি হবে? -1 হবে, অর্থাৎ কি হবে? ডি হবে। তো দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, আচ্ছা এখানেও ডি আছে, এর পরেরটাও দেখতে হবে। যাই যাই হোক, দেখো তাহলে ই থেকে 1 বাদ দিলে ডি হয়েছে, আবার এন থেকে 1 যোগ করতে হবে, তাহলে কি হবে? ও হবে। তাহলে ডিওয়াই বি এ কে এম ডিউ, এটা হবে। আর নেক্সট দুটো চেক করার কোনো দরকার নেই, কারণ সবেতেই সেম আছে। অপশন বি। দেখো এটা এরকম ভাবে করা যেত, যদি আমরা উম, দেখে নিতাম যে +1, দেখো এখানে সব সেম আছে, শুধু ডি এর পর এখানে পি আছে, এখানে ও আছে, কিউ আছে। তো এটা যদি ডাইরেক্ট চেক করতে পারতাম তাহলে কিন্তু এটা বোঝা যেত। যাই হোক, সেটাও দেখতে হবে যে কত নম্বরে এটা প্লাস হবে বা মাইনাস হবে, তবে তো চেক করা যাবে। যাই হোক, নেক্সট, এরকম ভাবে করলেও কোনো অসুবিধা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যদি সি এর মান ঘন, এ প্লাস, এ মানে প্লাস, বি মানে, এক মিনিট, তো দেখো একটু মিস্টেক ছিল। যাই হোক, যদি সি মানে ঘন, এ মানে প্লাস, বি মানে নেগেটিভ বা মাইনাস, ডি মানে গুণ এবং ই মানে ভাগ হলে তাহলে নিচে সমাধান করুন। তো দেখো প্রথমে কি হবে, এরকম ভাবে করি আমরা, বেশ থেকেই 3 এর সাথে এ যোগ করলে মানে এস, 3 আর 6 9 হবে, ঠিক আছে। তো 9, ডি সমান কত হবে? ডি হবে ইনটু, আর 6 থেকে 3 বাদ দিলে কত? বি মানে মাইনাস, 6 থেকে 3 বাদ দিলে হবে 3, তাহলে এক মিনিট, দেখো 9 × 3 হলো, ই মানে কত? ই মানে হচ্ছে ভাগ, তো 6 বি সমান কত হচ্ছে? 4, মাইনাস, তাহলে 2, এ সমান কত হচ্ছে? যোগ, 3b2 মানে হচ্ছে 3 থেকে 1 বাদ দিলে 1, তার কিউ, তাহলে 27/3 তার কিউ, অর্থাৎ 9 এর কিউ সমান হচ্ছে 729। তো আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।